অ্যাকচুয়ালি 3টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজিয়নের দিকে আসা। সো আমি ওই 3টা টপিকের কিছু কোয়েশ্চেন্সগুলো জাস্ট বলবো দর্শকদের জন্য, অ্যান্সার বলার সুযোগ নাই, আর অ্যান্সার এরকম পাবলিকলি আমি আসলে বলতে চাইও না, বিকজ এটা দর্শক বুঝে কথা বলতে হবে। এক্স্যাক্টলি, এগ্রিড। তো ওখানে 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট, বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে। ক্যান ইউ বিলিভ দিস? যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে, 1100 টন একটা সিঙ্গেল পাথরের ওজন। হাউ ডিড দে হ্যান্ডেল দিস 4500 বছর আগে? আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড যে কীভাবে এগুলো হয়েছে। পিরামিড নিয়ে পড়তে গিয়ে তো আমি মনে হয় অন্য জগতে চলে গেলাম, কারণ মানুষ তো এখন মনে করে পিরামিড জাস্ট কিছু পাথর বসাইছে হয়ে গেছে। না, এইটা নিয়ে ধরেন অ্যাটলিস্ট 1 ঘন্টা কথা বললে হয়তো মানুষকে বোঝানো যাবে যে এটা কত, মানে এটা লিটারেলি এটা আনইমাজিনেবল। তার মানে ওখানে সায়েন্স নাই? অ্যান্সারটা দিব না এখনই। 4500 বছর আগে, মানে কি আল্লাহ রাসূলের জন্ম এখন থেকে কত 1500 বছর, তারও 1500 বছর আগে, তারও 1500 বছর আগে, সেই সময় যখন রিটেন হিস্ট্রি বলতেছে চাকাই আবিষ্কার হয় নাই, তখন তারা পিরামিডের ভিতরে 70 টন ওজনের একটা গ্রানাইটের পাথর প্রায় 22 তলা হাইটে উঠাইছে। 70 টন মানে একটু বুঝতে হবে, একটা ট্রাক নিতে পারে কয় টন? 5 টন। 14টা ট্রাক লাগবে একটা পাথর নেওয়ার জন্য। সেরকম পাথর 22 তলা হাইটে আপনি উঠাইছেন। উঠানোর পর ওই যে পিরামিডের যেটা ইনার চেম্বার, কিংস চেম্বার, সেই কিংস চেম্বারটা হচ্ছে প্রায় 22 তলা হাইটে। সেখানে একটা গ্রানাইটের পাথর 70 টন ওজন, ওগুলোকে যে সেট করা হয়েছে পারফেক্টলি ভার্টিক্যাল অ্যান্ড পারফেক্টলি হরাইজন্টাল, মানে যে লেভেলের প্রিসিশনের জন্য এখন লেজার টেকনোলজি লাগে, মানে এই উঠানো এবং পারফেক্টলি এটাকে সেট করা। এবং সেটার ভিতরে এত বেশি ম্যাথমেটিক্স, পাইয়ের ভ্যালু, গোল্ডেন রেশিও, মানে আপনি কয়টাকে বলবেন যে এটা হ্যাঁ হয়ে গেছে। তো বলে ফিচার বলার কোনো শেষ নাই। যদি আপনি এনশিয়েন্ট, বিশেষ করে ইজিপশিয়ানদের যা স্থাপনা অ্যান্ড এভরিথিং আপনি দেখেন, আই বিকাম রিয়েলি ফ্যাসিনেটেড এই টপিকটাতে। কেন এই টপিকটাতে গেলাম? ওই যে ডকুমেন্টের কিছু পিটস অ্যান্ড বিসেস ঘাটতে গিয়ে বিভিন্ন রকম টপিক আমাকে বিভিন্ন দিকে নিয়ে গেল। এইটা একটা টপিক আমি ঘাটাঘাটি শুরু করলাম, এবং আমি বুঝতে পারলাম যে না, আমরা মেইন স্ট্রিম যেভাবে হিস্ট্রিকে বিলিভ করি যে মানুষ একসময় অ্যাবসলিউটলি কিছুই জানতো না, অ্যান্ড দেন এখন আমরা সভ্যতার চূড়ায় আছি, আমি বলি যে না, ইটস এ ভেরি বিগ রং আন্ডারস্ট্যান্ডিং। আই কুড বি রং, বাট আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি বলি সভ্যতা একবার পিকে উঠেছে। সো ফেরাউনদের যে সময়, তখন অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাইন্ডিংস, তাদের কাছে ইভেন এমন সব টেকনোলজি ছিল যেটা এখনও আমরা অ্যাচিভ করি নাই। আমি ইজিপ্টে যখন ইজিপ্টে দেন্দুরা একটা টেম্পল আছে, দেন্দুরা মন্দির, আমি ইজিপ্টে ভিজিট করি, দেন আমার তো অনেক দিনের ইয়ে ছিল, এগুলো দেখবো নিজে। দেন্দুরা টেম্পলে আপনি দেখবেন যে সাবমেরিনের ছবি আছে, হেলিকপ্টারের ছবি আছে, আনবিলিভেবল। তো যাই হোক, এটা আমাকে খুব ফ্যাসিনেট করে। আমি জাস্ট ওখান থেকে দেন আমি এনশিয়েন্ট আরো যে সভ্যতাগুলো আছে, মাচু পিচু বলেন বা গোবেকি তাপ্পি বলেন, এরকম আরো অনেক কিছু আমি ঘাটতে শুরু করি। তখন আমি বুঝতে পারি যে ইতিহাসের যে বয়ানটা আমরা শুনে অভ্যস্ত, এর মধ্যে অ্যাকচুয়ালি আরো অনেকগুলা ভাবে দেখার অনেক কিছু আছে। ইটস সামথিং মিস্টেরিয়াস, এটা একটা অ্যাঙ্গেল। দেন আমার তখন তো আমি যেহেতু রিলিজিয়ন নিয়ে ঘাটাঘাটি করি না, আই ওয়াজ নট দ্যাট মাচ ইন্টারেস্টেড, বাট একটা জিনিস আমাকে ইন্ট্রিগ করলো, সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি এটা জানি, যেহেতু কোরআন আমি পিটস অ্যান্ড বিসেস এখন তখন একটু ঘাটাঘাটি করছি, আমি দেখছি যে কোরআন শরীফের মধ্যে ফেরাউন দিয়ে ভরপুর। ফেরাউন মুসা এইটা এত বেশিবার আসছে, বাকি সমস্ত প্রফেটদের সমস্ত স্টোরি যোগ করলেও ফেরাউন মুসার সমান হবে না। আমার কাছে তখন একটা জিনিস খুব পিকুলিয়ার মনে হলো যে কোরআনের দৃষ্টিতে সবচেয়ে বড় ভিলেন তো শয়তান, ঠিক আছে। যদি কোরআনের বর্ণনা ভঙ্গি থেকে যান, তাহলে সেকেন্ড বিগেস্ট ভিলেন কে? ফেরাউন। বাট আমার কাছে মনে হয় যে ফেরাউন এমন কি করছে যে এত বড় ভিলেন? এখন আপনি বলবেন ফেরাউনের দোষ কি? ফেরাউনের একটা দোষে আল্লাহকে মানে নাই, আল্লাহকে তো আরো কোটি কোটি মানুষ মানে না, সে নিজেকে খোদা দাবি করছে। আপনি দেখেন আমাকে, আগেকার রাজা বাচ্চা কে আছে নিজেকে খোদা দাবি করে নাই? নমরুদ নিজের খোদা দাবি করে নাই, বাদ বাকি কিংস অলমোস্ট এভরিওয়ান, সবাই তাদের পায়ে পূজা দিতে হইতো, সেজদা করতো, কেন? সবাই নিজেকে খোদা দাবি করছে। নাম্বার 3, সে অনেক ক্রুয়েলটি করছে, অনেক বাচ্চাকে মেরে ফেলছে। ক্রুয়েলটির দিক থেকে তো ফেরাউন টপ মোস্টে নাই, তার চেয়ে আরো ক্রুয়েল আগেও ছিল, আরো পরেও ছিল, এখনো আছে। হোয়াট স্পেশাল অ্যাবাউট ফেরাউন? দেন আমি ভাবলাম, যদি ফেরাউনকে স্টোরি হিসেবে আমাদের কাছে লার্নিং এর জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তাহলে তো নমরুদের স্টোরি বরং আরো ভিভিডলি পিকচার করলে ভালো হতো। বিকজ নমরুদের এনকাউন্টার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি আমাদের জাতির পিতা বা এই যে ইব্রাহিমিক রিলিজিয়নের, ওনার থেকে শুরু। তাহলে ওনার সাথে এনকাউন্টার যেহেতু নমরুদ হয়েছে, আর নমরুদেরও সেম প্রবলেম। নমরুদ ইভেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য বিশাল
কর্মকাণ্ড করছে, তাহলে নমরুদের স্টোরি তো সেই তুলনায় অলমোস্ট মেনশনই হয় নাই। হয় নমরুদের স্টোরি যদি এই পরিমাণ হইতো তাহলে ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল, যেহেতু ফার্স্ট, অথবা যদি হয়তো লেটেস্টটা সবচেয়ে বেশি হইতো, যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের আগে লেটেস্ট, ওইটাও এত বড় না, মাঝখান থেকে মুসা, এইটা কেন এত বড়? আর ওদিক থেকে আমার আবার ওই লাইনের স্টাডি চলতেছে যে হোয়াট লেভেল অফ টেকনোলজি দে ইউজ, টেকনোলজি শব্দটা হয়তো মানে প্রপার হবে কিনা আই এম নট শিওর, বাট মানে হাউ ডিড দে ডু ইট? সো ইজ দেয়ার এনি কানেকশন বিটুইন ইট, দিস টু থিংস? ফেরাউন আল্লাহ এত বেশিবার এখানে মেনশন করলেন, এটা কি জাস্ট এমনি নাকি এখানে আমাদের আরো কিছু বোঝার আছে? এটা আমাকে অনেক মানে ইন্ট্রিক করলো, দেন আমি এটার ভিতরে ঢুকতে চাইলাম। সো এটা একটা জার্নি, সেই জার্নির মধ্যে কী কী পাইলাম সেটা তো বলতে গেলে আমার অনেকগুলো এপিসোড বলতে হবে, জাস্ট আমি ইন্ট্রিক করার জন্য। সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিক করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্সের কিছু ইস্যু, বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইংরেজরা, মানে আমি এই জিনিসটা যাদেরকে বলি তাদেরকে প্রথমে আমি এই প্রশ্নটা বলি যে দেখেন, একটা গ্রামে যদি একটা মাতবর অনেকদিন ধরে মাতবরি করে, দেন একটা নতুন মাতবর যদি গজায়, তা তাদের মধ্যে কি হবে? মানে সম্পর্কটা কেমন হবে? বন্ধু হবে? শত্রুতাপূর্ণ হবে, ভয়ঙ্কর রকম শত্রু হবে, একজন একজনকে পারলে মেরে ফেলবে। সো সারা পৃথিবীতে মাতবরি করছে ইংল্যান্ড, ব্রিটিশরা, সারা পৃথিবী বলতে গেলে। দেন ইউএসএ নতুন মাতবর হিসেবে গজাইছে। এই দুটো দেশ বন্ধু কিভাবে? ওয়াই দে আর ফ্রেন্ডস? অ্যান্ড এমন তো হয় নাই যে এদের মধ্যে যুদ্ধ হয়ে ইংল্যান্ড হেরে গেছে, আমেরিকা জিতে গেছে, অ্যান্ড দেন আমেরিকা নতুন মাতবর। না, বরং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা ছিল এলাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন এই উপমহাদেশের কথা চিন্তা করি, উপমহাদেশের মধ্যে ব্রিটিশরা 200 বছর শাসন করছে। আমরা তাদের বিরুদ্ধে বিগেস্ট হয়তো তৈরি করতে পারছি সিপাহী বিপ্লব, সেটা তো 1857। তারপরে প্রায় আরো 100 বছর তারা দাপটের সাথে সবকিছু দখল নিয়ে সুন্দরভাবে চলছে। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হইলো, শুরুতে যখন জাপান জার্মান হেভি মানে করলো, যুদ্ধে প্রোগ্রেস করলো, তখন এই উপমহাদেশের মানুষ 200 বছরের মধ্যে প্রথমবার স্বপ্ন দেখলো এইবার হয়তো ব্রিটিশরা হারবে। বাট সেই যুদ্ধে ব্রিটিশ হারে নাই, ব্রিটিশরা জিতছে। এখন চিন্তা করেন, ব্রিটিশরা যখন জিতলো তখন এই উপমহাদেশের মানুষ নেক্সট 300 বছরে চিন্তা করার সাহস পাওয়ার কথা যে ব্রিটিশদের সরাবে। আর ব্রিটিশরা এই প্রত্যেকটা কলোনি থেকে বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার কামাইছে, নীল চাষ বলেন, এটা বলেন, সেটা বলেন, এবং সবকিছু তাদের সেট করে ফেলছে। যুদ্ধে প্রত্যেকটা দলের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই সময় তো ইংল্যান্ডের আরো বেশি জেকে ধরার কথা কলোনিগুলোকে, সো দ্যাট এখান থেকে যুদ্ধের যা ক্ষয়ক্ষতি পোষাইতে পারে। হোয়ার এজ সেকেন্ড ওয়ার্ল্ডের পরে সে জাস্ট ছেড়ে দিল। এমন তো না আমরা তারাইছি, আমরা যুদ্ধ করে তারাইছি, এটা তো না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা জিতছে, যখন আমাদের এইটা চিন্তা করাই মুশকিল যে আমরা তাদেরকে হারাইতে পারবো, সেখানে তারা দে জাস্ট লেফট। এবং আমি যখন এই কোয়েশ্চেন অনেককে করছি, হ্যাঁ ভাই আসলে তো গেল কেন? আমি তাহলে মেইন স্ট্রিম হিস্ট্রিতে এটার অ্যান্সার নাই কেন? দিস ইজ সাচ এন অবভিয়াস কোয়েশ্চেন। অ্যান্ড দেন নতুন মাতবর গজাইলে আমেরিকা, তাদের মধ্যে কিন্তু মারামারি হইলো না, সে জাস্ট রাজত্ব ছেড়ে দিল, অ্যান্ড তারা দে বিকাম ফ্রেন্ড, যেটা হওয়ার কথা না, নতুন মাতবর পুরনো মাতবর। তারপরেও যদি এই মাতবরিতে ইংল্যান্ড বড় ভাই হইতো, আমেরিকা ছোট ভাই হইতো, মানা যেত। বাট আমেরিকা বড় ভাই, ইংল্যান্ড ছোট ভাই, তার লেজ ধরে ঘুরে। ইংল্যান্ডের মতো একটা উন্নাসিক জাতি, তারা আরেকটা জাতির লেজ ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরবে? হাউ কাম? এটা কিভাবে সম্ভব? তো এটা আমাকে খুব ইন্ট্রিক করলো। দেন আমি এটার ডেপথে যাওয়ার চেষ্টা করলাম, কেন, কিভাবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কী কী ঘটনা ঘটলো, বলশেভিক রেভলিউশন, এইদিকে ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে ওটা আরেক জগতে আমাকে টেনে নিয়ে চলে গেল। এটা সেকেন্ড টপিক। থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। তো এটা আমাকে খুব ইন্ট্রিক করছে অন্য আরেকটা কারণে। এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড। এবং মানি রিলেটেড আলোচনাটা একটু জটিল, তো এই জন্য জটিলতাতে না যে সিম্পল একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের এই যে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি, সো এটা তো প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে এভরি ইয়ার কিছু 6% 7%। মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয় যে আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে, সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন 94,000 টাকা। মানে কি আমি 6,000 টাকা হারাই ফেলছি। কে হারাইছে? তো